22শে জানুয়ারি 2024 এই দিনটিতে উদ্বোধন হয়ে গেল ভারতবর্ষে রাম মন্দির। এই দিনটি একটি ঐতিহাসিক দিন, একটা বিশেষ দিন ভারতবাসীর কাছে। এই দিনে ভগবান রাম তার ঘরে আবার ফিরে এলেন, এটাই আমরা জানি। কিন্তু এই রাম মন্দির যে উদ্বোধন হলো বা রাম মন্দির তৈরি হলো, এর নেপথ্যে কারা আছেন বা অবদান কাদের আছে এই রাম মন্দির তৈরির পেছনে। আমি আমার লাস্ট যে রাম মন্দির নিয়ে ভিডিও বানিয়েছি, রাম মন্দির এর ইতিহাস নিয়ে, সেটাকে যদি কেউ দেখে না থাকেন দেখে নেবেন, তাহলে ধারণাগুলো আপনাদের ক্লিয়ার হবে রাম মন্দির নিয়ে। কিন্তু যে ব্যক্তিদের অবদান রয়েছে রাম মন্দির নিয়ে, সেই ব্যক্তিদের কথা আজকে আমি আমার ভিডিওটিতে বলবো। পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই জানতে পারবেন এই রাম মন্দির তৈরির পেছনে কাদের ভূমিকা রয়েছে। হয়তো পরোক্ষে রয়েছে বা প্রত্যক্ষ রয়েছে, এর বিচার আপনারাই করবেন ভিডিওটি দেখার পর। তাই ভিডিওটি কিন্তু দেখতে পুরোটা ভুলবেন না। দেখতে থাকুন বাপন শো। সাবস্ক্রাইব করা না থাকলে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, এবং ভিডিওটি প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখুন, আমরা সবাই জানি যে একটা কিছু তৈরি হলে তার পেছনে কিছু লোকের অবদান থাকে। তাই এত বড় একটা মন্দির উদ্বোধন হলো, এত বড় একটা বিতর্কিত স্থানে রাম মন্দির আবার তৈরি হলো, এর পেছনে নিশ্চয়ই কারো না কারো অবদান আছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক ভেবেছেন, এর পেছনে কিছু লোকের অবদান অবশ্যই আছে, কিন্তু হয়তো আপনারা তাদের কথা জানেন না। তারা একদম ব্যাকগ্রাউন্ডে আছে, ফ্রন্টে হয়তো নেই। সেই আমার হিসাবে 3 জন ব্যক্তি যাদের অবদান রাম মন্দির স্থাপনের পক্ষে খুব গুরুত্বপূর্ণ, সেই 3 জন ব্যক্তিদের কথা আজকে আমি একটু আপনাদেরকে জানাবো। দেখুন, রাম মন্দির তৈরি হয়েছে, একটু ডিপলি ভাবুন। একটা বিতর্ক এই জমিতে রয়েছিল, সুপ্রিম কোর্টে কেস হয়েছিল, রায় দেওয়ার পরে ওই স্থানে রাম মন্দির তৈরি হয়। তো প্রশ্ন হলো, আমরা প্রথম প্রশ্ন মনে জাগে যে ওই জায়গাটায় যে রাম মন্দির ছিল সেটা কিভাবে আমাদের কাছে আসলো। এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তাই যে ব্যক্তি ভূমিকা রয়েছে তার কথা আজকে একটু জানবো। তারপরে সুপ্রিম কোর্টে কেস করলো, কে কেস করলো? সে যদি কেস না করতো তাহলে রায়ই বেরোতো না, তাহলে তার ভূমিকা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার কথাও আজকে আমরা জানবো। আবার কেসের সাক্ষী কে দেয়, যার ফলে আমরা কেসটা জিতি, তার কথাও আমি আজকে আপনাদেরকে জানাবো। অর্থাৎ এই 3টা স্টেপে 3 জন ব্যক্তির কথা আমি আজকে আপনাদের জানাবো, একটু ভালোভাবে শুনবেন। এই 3 জন ব্যক্তির যদি ভূমিকা না নিত, তাহলে তো আজকে 22শে জানুয়ারি ঢাক ঢোল পিটিয়ে আমরা উৎসবের মধ্যে দিয়ে রাম মন্দির করতে পারতাম না। আবার অনেকে হয়তো যাদের পলিটিক্যাল কেরিয়ার স্ট্রং করার জন্য এই মন্দিরটাকে উদ্বোধনটাকে ব্যবহার করলো বা করছে, আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন, নাম নিচ্ছি না। যাই হোক, তার অবদানও হয়তো রয়েছে, সেই বিতর্কে আমি যাচ্ছি না, কারণ তিনি উদ্বোধনটাও করলেন, হয়তো ফান্ডিংও হেল্প করেছেন। যাক, সেই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু যে 3 জন ব্যক্তি গুরুত্বপূর্ণ না, তাদের কথা একটু আপনাদের জানা দরকার ভাই। তো প্রথমেই যে টপিকটা হলো, যে পয়েন্টটা হলো, যে ওখানে যে মন্দির ছিল বাবরি মসজিদ, আমরা জানি বাবরি মসজিদ ভাঙা হয়েছিল কারণ সেখানে মন্দির হিন্দুদের পাওয়া যায়। খুঁড়তে গিয়ে প্রথমেই তো মনে প্রশ্ন জাগবে যে কারা খুঁড়ে, ওখানে কার নেতৃত্বে ওখানে খুঁড়ে রাম মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেছিল। তো তার ভূমিকাটা একটু গুরুত্বপূর্ণ। এখানে অনেকেই জানেন না যে এখানে একজন মুসলিম লোকের অবদান রয়েছে, তার নাম কে মোহাম্মদ। করিঙ্গা মান্নু কুজিল মোহাম্মদ একজন ভারতীয়, যিনি 1952 সালের 1 জুলাই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন। তার অবদান এখানে অনস্বীকার্য। কিভাবে একটু বলছি শুনুন। এই কে মোহাম্মদ মসজিদ ধ্বংসাবশেষের খনন কার্যে যুক্ত ছিলেন। 1976 সালের বিবি লালের নেতৃত্বে কে মোহাম্মদ মন্দিরের একটা অংশের খনন কার্যের, অর্থাৎ বাবরি মসজিদের ধ্বংসাবশেষের খনন কার্যের সঙ্গে যুক্ত ছিলেন। এক সাক্ষাৎকারে কে মোহাম্মদ নিজেই বলেছেন, মন্দিরের পশ্চিমাংশের খনন কার্যে তিনি যুক্ত ছিলেন। সেই খনন কার্যে এমন কিছু জিনিস পাওয়া যায় যা দেখে কিন্তু সবাই বুঝতে পারে যে এখানে রাম মন্দির ছিল। তিনি বলেন যে এই ধ্বংসাবশেষ থেকে বোঝা যায় যে এখানে আগে একটি হিন্দু মন্দির ছিল। এই মন্দিরটি সম্ভবত গুর্জর প্রতিহার বংশের সময় 10 থেকে 11 শতকের সময় নির্মিত হয়েছিল। এবং কে মোহাম্মদ আরও বলেন যে খনন কার্যে সেখানে 12টি স্তম্ভ পেয়েছেন, যা অষ্টমঙ্গল নিদর্শনযুক্ত, যা থেকেই বোঝা যায় যে হিন্দুদের মন্দির এখানে ছিল। এবং তার সঙ্গে এখানে অনেক পোড়ামাটি দিয়ে তৈরি হিন্দুদের মূর্তি, অর্থাৎ দেবদেবীর মূর্তি হয়তো, এবং পশুদের মূর্তিও কিন্তু পাওয়া গেছে। তো এই কে মোহাম্মদ একজন মুসলিম হওয়া সত্ত্বেও তিনি কিন্তু সাক্ষাৎকারে এগুলো বলেন। অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু তিনি সত্যিটা কিন্তু বলেছিলেন। সত্যিটা বলার জন্যই কিন্তু আমরা জানতে পেরেছিলাম, বা সারা বিশ্ব জানতে পেরেছিল, সমগ্র ভারতবর্ষ জানতে পেরেছিল
যে সেখানে একটা মন্দির ছিল, এই থেকেই সূত্রপাত। তো কে কে মোহাম্মদের গুরুত্ব কিন্তু আমরা ভুলতে পারবো না, তাই সেলুট জানাই কে কে মোহাম্মদকে সত্যিটা বলার জন্য। এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী, যিনি সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন যে এটা রাম মন্দিরের জায়গা, এখানে রাম মন্দির তৈরি করার অনুমতি দেওয়া হোক। তাই আমরা সবাই জানি সুপ্রিম কোর্টের বিচারাধীন ছিল মামলাটি, এবং সুপ্রিম কোর্টের রায়ের ফলেই কিন্তু রাম মন্দির তৈরি হয়। সুপ্রিম কোর্ট রায়দান করেছিলেন যেটা রাম মন্দিরের জায়গা, এখানে রাম মন্দির তৈরি করা হোক, এবং মুসলিম বোর্ডকেও কিন্তু আলাদা জায়গা দেওয়া হয়েছে অযোধ্যার একটু সাইডে তাদের মসজিদ করার জন্য, বাবরি মসজিদ করার জন্য, এবং জায়গাটি রাম মন্দিরের জায়গার ডবল জায়গা দেওয়া হয়েছে। যাই হোক, তো কেসের রায়ের ফলে যেহেতু রাম মন্দিরটি তৈরি হয়েছে, তাই কেস যিনি করেছেন তার ভূমিকা একদম দ্বিতীয় অনস্বীকার্য ভূমিকা, তার ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি কেস না করলে কিন্তু রায়ও হতো না। তাই সুব্রমণিয়াম স্বামীকে সেলুট জানাই তার ভূমিকার জন্য, যিনি এগিয়ে এসে কেস করেছিলেন, সেই পিটিশন দাখিল করেছিলেন, সেই পিটিশনের রায়ের ফলে আজকে রাম মন্দির তৈরি হচ্ছে। 2016 সালের 22শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে পিটিশনটি দাখিল করা হয়। এর আগে এলাহাবাদ হাইকোর্টে কেসটা ছিল। তো সুব্রমণিয়াম স্বামীকে ধন্যবাদ তার পিটিশন দাখিলের জন্য, তার ভূমিকা অনস্বীকার্য, ইতিহাসের বুকে তার নাম লেখা থাকবে। কে কে মোহাম্মদ এবং সুব্রমণিয়াম স্বামী। এবং তৃতীয় যে ব্যক্তিটি খুব গুরুত্বপূর্ণ, যিনি সাক্ষী দিয়ে রাম মন্দির কেস জেতাতে সাহায্য করেছিলেন, যার সাক্ষী না হলে কেস হেরে যেত সুব্রমণিয়াম স্বামী, সেখানে হয়তো আজকের ডেটে রাম মন্দির তৈরিই হতো না, উদ্বোধনও হতো না। যাই আবারও বলছি, তার ভূমিকা কিন্তু অনস্বীকার্য। কে তিনি জানতে নিশ্চয়ই মনে হচ্ছে, আগ্রহ হচ্ছে। তার নাম হলো স্বামী রামভদ্রাচার্য ওরফে গিরিধর মিশ্র, যিনি 1950 সালের 14ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের সান্দিখুরদ গ্রামে জন্মগ্রহণ করেছেন। 100 কোটি সনাতনীর স্বপ্ন পূরণ করেছেন এই মহারাজ, যা সাক্ষীর মাধ্যমেই কিন্তু আজকে কেস জিতে রাম মন্দির তৈরি হয়েছে। তাই রামভদ্রাচার্যকে শতকোটি নমস্কার তার সাক্ষ্যদানের জন্য। সাক্ষ্যদান কিভাবে করেছিলেন তার আগে তার সম্পর্কে একটু বলি। ছবিতে দেখা যাচ্ছে এই ভদ্রলোককে, এই মহারাজকে দেখে বুঝলেন তার দুটো চোখ কিন্তু অন্ধ, তার দুটো চোখে তিনি দেখেন না। মাত্র 2 মাস বয়সেই তার চোখ নষ্ট হয়ে যায়, কিন্তু অসম্ভব প্রতিভার সাহায্যে তিনি শুনে শুনেই মাত্র 7 বছর বয়সে তুলসীদাস রামায়ণ ও বেদ মুখস্থ করে ফেলেন। যিনি 22টি ভাষা বলতে পারেন, সেই মহারাজকে ধন্যবাদ তার সাক্ষ্যদানের জন্য। সুপ্রিম কোর্টে তিনি যখন সাক্ষ্যদান করেছিলেন, বা সেই সময়ের একটা ঘটনা দু একটি বলি আপনাদের জানার জন্য। স্বামী রামভদ্রাচার্য যখন সুপ্রিম কোর্টে সাক্ষ্যদান করছিলেন, তখন দুদে আইনজীবীরা তাকে প্রশ্ন করেছিলেন যে তুলসীদাস রামায়ণে কোথাও কি রামের উল্লেখ রয়েছে, ভগবান রামের উল্লেখ রয়েছে তুলসীদাস রামায়ণে? তখন মহারাজ প্রমাণস্বরূপ চৌপাই বর্ণনা করে প্রমাণ করে দিয়েছিলেন ভগবান রামের অস্তিত্ব। তাকে আবার প্রশ্ন করেছিলেন দুদে আইনজীবীরা, বেদে কি কোথাও রাম জন্মভূমির কথা উল্লেখ আছে, অর্থাৎ অযোধ্যার উল্লেখ আছে? তখন মহারাজ অথর্ব বেদের 2য় মন্ত্রের 31তম শ্লোক দেখিয়ে প্রমাণ করেন রাম জন্মভূমির কথা। এই শ্লোকে প্রমাণ করে রাম জন্মভূমির কথা। অষ্টাচক্র নবোদ্দারা দেব নাম পুরোযোধ্যায়, অর্থাৎ অযোধ্যা দেবতাদের শহর। 8টি বৃত্ত ও 9টি প্রবেশদ্বার নিয়ে গঠিত এই অযোধ্যা। সুপ্রিম কোর্টে তিনি 141টি তথ্য প্রমাণ দেন রাম মন্দির সম্পর্কে। এর মধ্যে 437টি সুপ্রিম কোর্ট গ্রহণ করে, যার ঐতিহাসিক সাক্ষীর ফলেই কিন্তু ঐতিহাসিক রায় বেরোয় সুপ্রিম কোর্টে। তাই স্বামী রামভদ্রাচার্যকে শত কোটি প্রণাম। প্রায় 150 কোটি হিন্দুর সনাতনীর স্বপ্ন পূরণ করেছে রাম মন্দিরে রায়দানের সাক্ষী দেওয়ার সময়। তাই আজকে রাম মন্দির তৈরি হয়েছে, তাই আজকে আপনারা রাম মন্দিরে যেতে পারছেন, তাই আজকে আপনারা রাম মন্দির উদ্বোধন করে আপনাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পারছেন। হয়তো আপনাদেরও ভূমিকা আছে পরোক্ষে প্রত্যক্ষে জানি না, কিন্তু এই 3 জন ব্যক্তি কিন্তু খুব প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, এই 3 জন ব্যক্তি কে কে মোহাম্মদ, সুব্রমণিয়াম স্বামী, স্বামী রামভদ্রাচার্য, তাদের কিন্তু প্রণাম জানাই, সেলুট জানাই। তাদের ভূমিকার জন্যই কিন্তু আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, রাম মন্দির উদ্বোধন হয়েছে। তাই আশা করি আপনাদের তথ্য ভালো লাগলো। কিন্তু একটা কথা আমি বলেছিলাম যে সুব্রমণিয়াম স্বামী, যে বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী, যা
অবদান অনস্বীকার্য রাম মন্দির তৈরিতে, যিনি অযোধ্যায় মামলায় কেস করেছিলেন, পিটিশন দাখিল করেছিলেন, তিনি কেন রাম মন্দির উদ্বোধনে অংশ নেননি সেই কারণ আমি বলবো। কারণ তো আমি বলতে পারবো না, তবে তার যে বক্তব্য সেটা আমি তুলে ধরছি আপনাদের সামনে। বরাবরই বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী তার বিতর্কিত মন্তব্যের জন্য, বিতর্কিত না ভালো মন্তব্য সেটা আমি যাচ্ছি না, তার মন্তব্যের জন্য বিতর্কে চলে আসে। সেই সুব্রমণিয়াম স্বামী কী বলেছিলেন রাম মন্দির উদ্বোধন নিয়ে সেটা আমি একটু বলছি। একটু দেখুন, বিস্ফোরক মন্তব্য তিনি করেছিলেন যে প্রাণ প্রতিষ্ঠার 6 দিনের পুজোতে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে অংশ নিতে পারেন না, কারণ তিনি স্ত্রীকে নিয়ে রাম মন্দিরে যাবেন না। 4 শক্তিপীঠের শঙ্করাচার্যরাও এই অনুষ্ঠানে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। প্রাণ প্রতিষ্ঠার উৎসবের 6ষ্ঠ দিনে অর্থাৎ 22শে জানুয়ারি অযোধ্যায় উপস্থিত থাকছেন না একজন শঙ্করাচার্যও। ফলে আমি আর সেদিন রাম মন্দির উদ্বোধনে অংশ নেব না, বরং আগামী 17 এপ্রিল রাম নবমীর দিনে ভগবান রামের জন্মদিনে আমি অযোধ্যায় গিয়ে প্রার্থনা জানিয়ে আসব। এই কথা কিন্তু সুব্রমণিয়াম স্বামী কোট আনকোট বলেছেন। কেন তিনি জাননি তিনি নিজেই জানেন, এইটা তিনি কারণ দেখিয়েছেন, এই কারণে তিনি জাননি। তো যাই হোক, আমার উদ্দেশ্য ভিডিওটি বানানোর পেছনে ছিল যে 3 জন ব্যক্তি, কে মোহাম্মদ, সুব্রমণিয়াম স্বামী এবং স্বামী রামভদ্রাচার্য, তাদের ভূমিকা কিন্তু রাম মন্দির তৈরিতে খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্বামী রামভদ্রাচার্য, তাকে প্রণাম জানাই তার সাক্ষ্যদানের জন্য, তার প্রতিভার জন্য। যাই হোক, তাদের কথা আমি আপনাদেরকে জানালাম, আপনারা জানলেন এবং বন্ধুদেরও জানান। ভালো লাগলে শেয়ার করুন ভিডিওটি, প্রচুর লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখতে থাকুন বাপন শো। সাবস্ক্রাইব করা না থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করে নিন, যাদের করা আছে তো ঠিক আছে। যাই হোক, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন নমস্কার, ভালো থাকবেন।